এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এখন সময় এক্সপ্রেস অনলাইনের। আমি ফাল্গুনি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এক্সপ্রেস অনলাইনে। আমার সঙ্গে আজকে এক্সপ্রেস নিউজের এডিটর ইন চিফ মদন সিং তিনি আছেন, তাকেও স্বাগত জানাই আজকে এক্সপ্রেস অনলাইনে। দাদা আপনাকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। আমরা প্রত্যেক দিন এবার থেকে এক্সপ্রেস নিউজে একেবারে জেলার প্রত্যেকটা জেলার গরম খবর, হাতে গরম খবর আপনাদের সামনে নিয়ে আসব। তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সাংবাদিকদের কথোপকথন এবং তার সাথে সেই খবরে যারা ওখানকার এলাকাবাসী আছেন সেই সম্পর্কে যারা কথা বলতে চান, এবং অবশ্যই কথা বলবেন আপনারা যারা পর্দার ওপারে রয়েছেন। আপনাদের কথা বলাটা খুব দরকার। রাজ্যে কি চলছে, এখনকার কি পরিস্থিতি, সামনেই 26-এর নির্বাচন, এই সমস্ত কিছুকে নিয়ে এক্সপ্রেস অনলাইন খবর নিয়ে আসবে, খবর দেবে এবং খবর নেবে। দাদা শুরু করি আজকে প্রথমেই আমরা মুর্শিদাবাদ দিয়ে। মুর্শিদাবাদে আমরা দেখছি, কয়েকদিন আগেই দেখেছি যে একটি ছোট্ট শিশু খেলছিল ময়দানে, খেলতে খেলতে তার বলটা জঙ্গলে যায়, জঙ্গলে বলটা শিশুটি আনতে যায়। সেখানে সে জানতো না, সেই শিশুটি, যে একটা তাজা বোমা পড়ে আছে, কেননা সে জানতো না যে সে কোন রাজ্যে তার শৈশব বেড়ে উঠছে। আমাদের এই রাজ্য কি তাহলে, আমার একটা প্রশ্ন, যে আমাদের এই রাজ্য কি তাহলে বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছে? বিরোধীরা এবং রাজ্যের যারা যে সমস্ত আওয়াজ যারা তুলছেন তারা সব সময় বলছেন যে এই রাজ্যটা বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছে। তাহলে কি তাই আমাদের শৈশব খেলা করছে কি বোমা বারুদের স্তূপের ওপরে? এটা আমার প্রথম প্রশ্ন থাকবে মুর্শিদাবাদের এই ঘটনাকে কেন্দ্র করে। নমস্কার সবাইকে, অনেক দিন পর আজকে আবার আপনাদের সঙ্গে সরাসরি হবার সুযোগ পাওয়া গেল। এক্সপ্রেস নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা, বিলেটেড হোলি আর কি। আর যেহেতু পবিত্র রমজান মাস চলছে, রমজানেরও শুভেচ্ছা, আগাম ঈদেরও শুভেচ্ছা। তুমি যে প্রশ্নটা করলে যে মুর্শিদাবাদে, ইনফ্যাক্ট এটা তোমাকে বুঝতে হবে যে এই রাজ্যে লাস্ট 3 বছরে তুমি দেখবে, বিশেষ করে এই 21-এর নির্বাচনের পর বা তার কাছাকাছি থেকে এনআইএর গতিবিধিটা অনেকটা বেড়ে গেছিল। কেন বেড়ে গেছিল? কারণ হচ্ছে যে অনেক জায়গাতে অস্ত্র শস্ত্রগুলো বাইরে থেকে আসছে, অন্যান্য রাজ্য থেকে আসছে, তাকে আমদানি করা হচ্ছে, এইখানে শেল্টার দেওয়া হচ্ছে। তোমার মনে থাকবে কলকাতার মতন একটা জায়গাতে একটা অস্ত্র ভান্ডার হাওড়াতে বেরিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে তোমাকে সরাসরি প্রশ্ন করতে হবে যে এনআইএ কেন্দ্রে সরকারের সংস্থা এসে এখানে এইগুলো খুঁজবে, না এইখানকার যারা পুলিশ আছে, যাদের যে ইন্টেলিজেন্স আছে, তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। প্রশাসন কি করছে? অনেক বড় প্রশ্ন। প্রশ্নটা অন্য জায়গায়। আজকে প্রশাসনকে যে কাজে লাগানো হচ্ছে, প্রশাসনের তো ইনফ্যাক্ট এটা কাজ নয়। রাজনৈতিক ভাবে প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, প্রশাসনের মেরুদণ্ডটাই ভেঙে গেছে বলতে গেলে। আজকে ইন্টেলিজেন্স বলতে কিছু নেই। এসটিএফ হোক বা অন্যান্য সিআইডি ডিপার্টমেন্ট হোক, তাদের যে কাজকর্ম বা তাদের, আমরা দেখেছি এখানে সাংবাদিকতা করতে গিয়ে, আগে কি ছিল যে একটা ডিআইবি ডিপার্টমেন্ট ছিল, একটা ছোট্ট অনুষ্ঠান হতো,
কিন্তু সাদা পোশাকে 4টে লোক এসে দাঁড়িয়ে থাকতো, ও রিপোর্ট দিত যে কে প্রোগ্রাম করছে, কোথা থেকে করছে, কে। আজকে ডেটে কিন্তু আমাদের রাজ্যে এটা ঘটনা আফটার খগড়াগড়ের পরে, আফটার তোমার যেভাবে অস্ত্র শস্ত্র বেরোচ্ছে বা যেভাবে এই যে বাজার হয়ে গেছে, নট অনলি বাজার হয়ে গেছে, বাজারের সাথে সাথে এইখানকার মানুষ বাইরের অপরাধীদেরকে শেল্টার দিচ্ছে, জেলে বসে খুনের প্ল্যান হচ্ছে এবং জেলে বসে এক্সটর্শন হচ্ছে, অথচ প্রশাসনের লোকেরা কিন্তু ঠুটো মানে জগন্নাথের মতন বসে আছে। তাহলে এই ধরনের ঘটনা তো অব্যাহত হতেই হবে, কিছু করার নেই। এটা তোমাকে ঢেলে সাজাতে হবে এবং প্রশাসনকে ওপেন হ্যান্ড দিতে হবে। যে এখানে এমন নয় যে পশ্চিমবাংলার পুলিশের মধ্যে যোগ্যতার অভাব আছে। একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের তুলনা হতো, কিন্তু সিরেফ পুলিশকে অন্য কাজে নয়, পুলিশের কাজ তো মিড ডে মিল সাপ্লাই করা নয়, বা যারা পরীক্ষা দিতে যাবে তাদেরকে ফুল আর জল দেওয়াটা নয়। ক্রাইম ক্যান নট বি স্টপ, ইটস অনলি ক্যান রেজিস্ট, এটা ক্রিমিনোলজি বলছে। এবং তাতে ক্রাইমটাকে চেজ করতে হবে সব সময়, তার পিছনে লোক লাগিয়ে তাকে ইন্টেলিজেন্সটাকে করতে হবে, সেটা পুরো পরিকাঠামোটা আমার মনে হচ্ছে যে ভেঙে গেছে। কেন অনেকগুলো বন্ধু বান্ধবরা আছে পুলিশে, তাদের সঙ্গে কথা হয়, দে আর নট স্যাটিসফাইড। আজকে ডেটে যেটা ওদের করতে হচ্ছে, আপনি ভাবুন যে একটা ওপেন জায়গায় একটা তাজা বোমা পড়ে রয়েছে, এরকম তো শুধু একটা ঘটনা নয়, প্রত্যেক দিন হামেশাই আমরা শুনতে পাচ্ছি যে একের পর এক এরকম ঘটনা আমাদের চোখের সামনে। ঘটনার ব্যাপারটা কি হচ্ছে দেখো, একটা হচ্ছে আমাদের সময় একজন পুলিশ অফিসার ছিলেন, তো নাম আর বলছি না, উনি রিটায়ার হয়ে গেছেন এখন, নাম আর বলছি না। তো ওনার একটা বক্তব্য ছিল, বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার যে পুলিশের মধ্যে পুলিশের কাজের মারফতে একটা পারসেপশন তৈরি হবে আর ক্রিমিনালের মধ্যে একটা প্যানিক হবে। এখন কি হচ্ছে, পুলিশকে দেখে আর মানে মানুষের প্যানিক হচ্ছে না, মানে আমি বলছি না যে পুলিশ সেই রকম করে থাকে, কিন্তু যারা অপরাধী তাদের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে না। এখন মানে দুষ্কৃতীরা এখন ডিল করছে, সক্ষতা গড়ে উঠছে এবং মানে এখন তো এখন সিস্টেম আছে যে মানে যদি তুমি পশ্চিমবাংলার মধ্যে বড় অপরাধও করো, তোমার কাছে যদি একটা স্করপিও থাকে, সামনে কিছু ব্যাচ রাখা থাকে, 2-4টে উত্তরীয় রাখা থাকে, তাহলে পুলিশেরও ক্ষমতা নেই জিজ্ঞেস করার যে তোমার লোকাল স্ট্যান্ডিংটা কি, তুমি কে, কোথা থেকে এসছো, কি করছো। কোনো পুলিশের সেই রকম প্যানিকের কোনো ব্যাপার নেই, ইন্টেলিজেন্সটা ধসে গেছে এবং পুলিশকে কিন্তু আপার হ্যান্ড দিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা পুলিশের একাংশেরই মত। তাই জন্য আজকে অপরাধ এইভাবে, এই ক্রাইম এগেনস্ট প্রপার্টি প্লাস এই যে আর্মস অ্যান্ড অ্যামুনিশনের যে ঘটনাগুলো বাড়ছে, তার মূল কারণ হচ্ছে এটাই আমরা এটাই বুঝছি। এর জন্য এই ধরনের ঘটনাটা স্বাভাবিক এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এইটা কিছু হলেই বিরোধীদের কাছ থেকে যেভাবে কনস্ট্রাকটিভ আলোচনা করা উচিত, প্রত্যেকটা জিনিসকে একটা সাম্প্রদায়িক রং বা একটা কমিউনিটি বিশেষকে টার্গেট করে মানে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে যত অপরাধ হচ্ছে এরাই করছে। তাহলে এই সুবোধ সিংরা কারা, যারা জেলে বসে এক্সটোরশন করছে, যারা জেলে বসে মার্ডার করাচ্ছে, এরা কারা? এটা কিন্তু আচ্ছা, আমরা কি মুর্শিদাবাদের রিপোর্টারের সঙ্গে, সাংবাদিকের সঙ্গে কথা বলতে পারি? আমি একটুখানি পিসিআর কে জানতে চাইছি যে আমি এই ব্যাপারটা নিয়ে একটুখানি তাকে পেলে খুব ভালো হয়, আমরা কি তার সাথে কথা বলতে পারবো? একটুখানি দেখলে ভালো হয় যে আমরা একটু ঠিক আপনি যে জায়গাটাতে মানে গেলেন, যে বিরোধীদের একটা চরম ভূমিকা থাকে এইরকম একটা সিচুয়েশনে, কিন্তু সেই জায়গাটা বোধহয় বিরোধীরা ঠিক মতন পালন করে উঠতে পারছে না, সেই জায়গাটাতেও ঘাটতি রয়েছে বলে। বিরোধী বলে কি আছে, আমার কথা হচ্ছে যে
একটা শাসক দল যখন থাকবে তার অনেকগুলো শাসক আছে, তো তার তো একটা পার্টিকে রিপ্রেজেন্ট করে শাসন করছে। এবার শাসনের মধ্যে অনেকগুলো উইং থাকবে, যে মহিলা মোর্চা আছে, যুব আছে, মেন আছে, মাদার আছে, অমুক আছে, তমুক আছে। সেম তো বিরোধীদেরও হবে। একটা সময় তুমি দেখেছো যে একটা খারাপ সিনেমা চলার জন্য শাসক দলের সিপিএম এর ডিওয়াইএফ এর যারা কর্মীরা ছিল তারা উত্তাল করে দিত নিজের সরকারের বিরুদ্ধে, করতো। তো সেই জায়গাটা আজকে কোথায়? আজকে যারা শাসনে আছে তারা তো আছে, বহাল তবিয়তে আছে, তাদের কাছে তুমি এটা এক্সপেক্ট করতে পারো যে তারা শাসন করবে, ভুল ত্রুটি হবে। কিন্তু এই যে বিরোধিতা করার জন্যে তুমি বিরোধী দলের কোন মহিলা নেত্রী, মহিলা উইং আছে, কোন যুব ফ্রন্ট আছে, কোন ছাত্র সংগঠন আছে। এবার তুমি বলতে পারো যে ছাত্রদের নির্বাচনটাই ভেঙে দেওয়া হয়েছে, ছাত্রদের এটাই করা হয়েছে। ছোট্ট ছোট্ট ব্যাপারে বাংলা যখন উত্তাল হচ্ছে তখন তো আন্দোলন কোথায়? জমিতে নেমে আন্দোলন কোথায় হচ্ছে এই সরকারের বিরুদ্ধে? এটা তুমি দেখতে পাচ্ছ? খালি টুইটার, ফেসবুক, ইনস্টা, তোমার এক্স হ্যান্ডেলে আমি একটা শুধু সমাজ মাধ্যমে একটা কিছু লিখে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে বিরোধিতা, এটাই প্রতিবাদ অথবা বিধানসভা চলতে দেব না। এটা কি কোনো ভাবে আপনার মনে হয় যে বিরোধী কণ্ঠকে রোধ করার একটা প্রচেষ্টা? বিরোধী কণ্ঠ কেন, বিরোধী কণ্ঠ রোধ করা যায়। ম্যাডাম ইন্দিরা গান্ধী পেরেছিলেন জয়প্রকাশ নারায়ণের কণ্ঠ রোধ করতে, অটল বিহারী বাজপেয়ীর কণ্ঠ রোধ করতে। ওনার থেকে পাওয়ারফুল লেডি তো কেউ ছিল না। ছিল কি? তুমি রিসেন্টলি একটা বই বেরিয়েছে ইমার্জেন্সি, দেখবে কঙ্গনা রানাওয়াত চেষ্টা করেছে, পারেনি কিন্তু চেষ্টা করেছে। তো তুমি দেখবে উনি ম্যাডাম গান্ধী জরুরি অবস্থা লাগিয়েও কি পেরেছিলেন বিরোধীদের কণ্ঠরোধ করতে? পারেননি। এইখানে বিরোধিতা কোথায়? বিরোধিতা হচ্ছে যে মমতা ব্যানার্জি যা করবেন তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে হবে। মানুষ, সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে কিনা, মূল্য বৃদ্ধি হচ্ছে কিনা, যুব ছাত্ররা কাজ পাবে কিনা, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা হবে কিনা, কারুর কোনো সংগঠনের যে উইং গুলো থাকার কথা সেগুলো কি কোথাও তুমি দেখতে পারছো? এই নিয়ে কোনো আলোচনা নেই, আমাদের বেসিক যে নিড গুলো রয়েছে সেই নিয়ে কোনো আলোচনা নেই। আর যা কিছু আন্দোলন সেটা সব ওই কলকাতা, যাদবপুর মানে আশেপাশে ধরে যেখানে লাইমলাইটে আসা যাবে। মানে একটা কিছু কোথায় আরজি কর, কোথায় এই যাদবপুরের ঘটনা, সব কিছু কিন্তু ওই কলকাতা কেন্দ্রিক বা তার আশেপাশে। সাধারণ তুমি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে যেখানে আদিবাসী পাড়া, সেইখানে বিরোধীদের মানে অ্যাক্সেসটা কোথায়? তারা ওইখানে গিয়ে কোথায় তাদেরকে বোঝাচ্ছে যে এই সরকার তোমাদের বিরুদ্ধে, তোমাদের সম্পূর্ণ সবকিছু তোমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে? কেউ নেই। 3-4টে নেতা, 5-6টা গোষ্ঠী, ঠিক আছে, তার মধ্যেও কে কাকে নিজেদের মধ্যে ল্যাং মারবে সেটাই হচ্ছে এখন বিরোধীদের একমাত্র ব্যাপার। আর ওই যে পার্টিটা 33 বছর রাজত্ব করেছে তাদের কথা তো না বলাই ভালো। তারা এমন এমন বিপ্লবীদেরকে নামিয়েছে, যখন ব্রিগেড করছে তখন ভরে যাচ্ছে, এমনি ভোটের থালাতে কিছু কিন্তু পাচ্ছে না, ভোট বাক্সে বা কিছু পাচ্ছে না। তাহলে এই বিরোধিতার কি মানে হয়? আচ্ছা, এইখান থেকে আমি একটু সরে গিয়ে আপনি যে এই যে রাজনীতি এখন যেটা চলছে অনেকটাই ধর্মকেন্দ্রিক রাজনীতিতে, যেমন আজকে আপনার ধরুন মঙ্গলবার দিন নওশাদ গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, 22 মিনিট আলোচনা হলো, তারপরে আজকে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে। এদিকে মুর্শিদাবাদে আমরা দেখছি যে আপনার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে তাকে তৃণমূল শোকজ করছেন। এদিকে অধীর চৌধুরী বলছেন যে হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে, হুমায়ুন কবির যেহেতু একটা ধর্মাবলম্বী মানুষ তাই তাকে শোকজ করা হয়েছে। কই, তৃণমূলে তো অন্য অনেক ধর্মের নেতারা আছেন, তারা অনেক ধরনের মন্তব্য করছেন, কই তাদের তো শোকজ করা হচ্ছে না। দেখো, খুব পরিষ্কার ব্যাপার এটা যেটা হচ্ছে না, পুরো সাধারণ মানুষের মানে যে মূল সমস্যাটা থেকে মানুষকে সরিয়ে দিয়ে বিভ্রান্ত করার একটা রাজনীতি চলছে। কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে পশ্চিম বাংলার রাজনীতিটা কিন্তু বিহার ইউপির রাজনীতির মতো নয়। এখানে মানুষ সব বুঝতে পারে, কখনো বলে কখনো মানুষ বলে না।
কিন্তু মানুষ বুঝতে পারে যে কোনটা কেন হচ্ছে। এই নওশাদ সিদ্দিকীকে কে পয়দা করেছে? এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের যে রাজনীতিটা করে, সেই নওশাদ সিদ্দিকীকে ঘুরে ঘুরে 10টা জেল কারা খাটিয়েছিল? আজকে আরাবুলের বিরুদ্ধে নওশাদকে কারা জিতিয়ে এনেছিল? আজকে আরাবুলকে এখনো কারা জেলে ঢোকাচ্ছে? কে ওইখানে শওকত মোল্লা? এটা তোমাকে বুঝতে হবে যে এই যে রাজনীতিটা আছে। হুমায়ুন কবির কবার একটা মানুষকে শোকজ করবেন, কবার শোকজ করবেন? কারণ হচ্ছে একটা মানুষ বলছে যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, আমি একটা নতুন বাবরি মসজিদ বানাবো ভরতপুরে, এমন একটা বাবরি মসজিদ বানাবো যেটা ভারতবর্ষ। ওকে তো রাখাই হয়েছে এই কথাগুলো বলার জন্য। আর আপনার ক্ষমতা, আপনি কথায় কথায় আপনি ওই যে আপনারা ওই দুটো এমপিকে শোকজ করা হলো, দুটো এমপিকে কিসের জন্য? আরজি করে তারা একটু সমর্থন করে দিয়েছিল, তাদেরকে দুজনকে মানে ম্যাডাম নিজে উদ্যোগ নিয়ে দুজনকে পানিশমেন্ট দিলেন। তাহলে হুমায়ুন কবির আজকে লাস্ট 3 বছর ধরে দেখা হোক তো ও কবার স্টেটমেন্ট দিয়েছে, কবার শাস্তিমূলক ওকে নোটিশ পাঠানো হয়েছে, আর কবার তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? তো এটা কারা করছে? এটা তো উইদিন দ্য পার্টি। এটা একটা মানুষকে সরিয়ে দিতে হবে, সঠিক জায়গা থেকে সরিয়ে দিতে হবে। কেন বিরোধিতার করার মতন কিছু নেই। এখন যারা শাসক আছে তারাই নিজেদের মধ্যে গোষ্ঠী করে বিরোধিতা করছে, যাতে বিরোধীদের জায়গাটা যেটুকুনি আছে সেটাও যেন না থাকে। বিরোধী বলে কিছু নেই, বিরোধী শূন্য করব এই সরকারের এইটা সব সময়। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে তোমার জেলা পরিষদ থেকে শুরু করে তোমার কি নাম হচ্ছে বিধানসভা পর্যন্ত একটা টার্গেট, বিরোধী শূন্য করব। এই বিরোধী শূন্য করতে 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 নিরঙ্কুশ জায়গাতে পৌঁছে এখন অভিব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হচ্ছে। তুমি দেখবে আজকে আমাকে যে জলপাইগুড়ির রিপোর্টার আমাদের বলছিল যে ওইখানে একজন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে। 4 দিন আগে এইখানে 5 দিন আগে তোমার পানাগড়ে একটা ঘটনা ঘটেছিল, ওইখানে বহুল প্রচারিত একটি মাধ্যমের বিরুদ্ধে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমের বিরুদ্ধে সাংবাদিকদের উপরে এফআইআর করা হয়েছে। তার আগে দুটো দুর্গাপুরের সাংবাদিকদের বিরুদ্ধে মলাস্টেশনের কেস দেওয়া হয়েছিল, যেহেতু ওরা সরকার বিরুদ্ধে। আমি সমালোচনা শুনবো না, সমালোচনা করলেই তাকে কণ্ঠরোধ করতে হবে। এটা একদিক থেকে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু যারা সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ এই দলটাতে আছেন বা এই সরকারটাতে আছেন তাদের বেশি করে ভাবা দরকার আছে। একদমই নিজেদের আত্মসমালোচনা করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। আচ্ছা, আমি একটুখানি মুর্শিদাবাদ থেকে একটু যদি আমাদের এইখানে মানে যেখানে দুর্গাপুরে বসে আমরা আছি তার কিছুটা দূরে রানীগঞ্জের জামুরিয়াতে কাল রাতে যে ঘটনা ঘটেছে এবং তার সাথে যে বিধায়কের ছেলের যে যোগ এবং তিনি যে ওই অঞ্চলে একেবারে তাণ্ডব চালাচ্ছেন, এটা দীর্ঘদিন ধরে দেখা হচ্ছে, কিন্তু তাও দল চুপ করে রয়েছে। তার বাবা, তিনি বিধায়ক, তিনি হরেরাম সিং, তিনি চুপ করে রয়েছেন। এবং আজকে যেটা দেখা গেল যে মানুষ বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা দিল থানাতে। তো একটা হিন্দিতে একটা কথা আছে, बर्बाद गुलिस्ता करने को जब एक ही उल्लू काफी हो, हर साख पे उल्लू बैठा है, अंजामे गुलिस्ता क्या होगा। এই কে প্রেম সিং? হরেরাম সিং একজন শ্রমিক নেতা, তার মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু উনি অ্যাক্সিডেন্টাল এমএলএ, উনি ভাগ্যচক্রে এমএলএ হয়ে গেছেন। আজকে পার্টিতে ওনার কি অবস্থান বা কি অকাত। কালকে উনি একটা ইফতার পার্টি ডেকেছিলেন নিজের এলাকাতে, ওইখানে দুর্গাপুর থেকে জেলা সভাপতি কুলটিতে গিয়ে ইফতার পার্টি করছেন। আচ্ছা, জামুরিয়াটা মাঝ রাস্তায় পড়ে, কেউ পাত্তা দেয়নি। কেন দেয়নি? কেন হরেরাম সিং এর মতন লোকেরা বা হরেরাম সিং এর ছেলের মতন লোকেরা এটা ভেবে নিয়েছে। এই যে আজকে আমি তো 30 বছর চ্যানেল করছি, মানে মিডিয়া করছি, আমি কোনোদিন এইরকম দেখিনি যেটা এখন দেখছি। তার মূল কারণ হচ্ছে যে দে আর রেসপন্সিবল।
আজকে এইটাকে বিহার ইউপি বানাবার চেষ্টা চলছে। সেটা যেমন হ্যাঁ, কেন ওইখানে বিহারে ইউপিতে যেরকম বিল্ডোজার চলবে, এইখানে এরা এইখানে তৃণমূল করবে, ইউপিতে গিয়ে বিজেপি করবে, ঠিক আছে? আর ওইখানকার স্টাইল না হলে অভিযোগটা না, এটা সত্যি, না হলে প্রেমপাল সিং কি ক্ষমতার বলিয়ানে আজকে 3 দিন ধরে চেজ করে 50টা গুন্ডা নিয়ে রাত্রিবেলা একটা লোকের বাড়িতে ঢুকে তাণ্ডব করছে। এবং এটা নিয়ে আমি যখন জেলা সভাপতিকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ হ্যাঁ যে তোমার কি বক্তব্য, তখন ও বলছে যে প্রথমে তো বলতেই চাইনি, কিছুতেই বলবে না, তারপরে বলছে যে ও তো ক্ষমা চেয়ে নিয়েছে। মানে একটা ছেলে এই রকম করে তাণ্ডব করছে, সন্ত্রাস করছে, তোমার পার্টির মানে পুরো যেটা মান সম্মান এবং যেটা আছে ইমেজটাকে নষ্ট করছে, বলছে ক্ষমা চেয়ে। তাহলে তুমি সেদিনকে কেন চিৎকার করছিলে যেদিনকে পবন সিং এর প্রোগ্রামটা তোমার এলাকায় হচ্ছিল, তোমাকে না জিজ্ঞেস করে? আর তুমি সেদিনকে তো ভাই বক্তৃতা দিচ্ছিলে, ফতোয়া জারি করছিলে যে কেউ যাবে না। প্রসঙ্গত দর্শকদের আমি বলে রাখি যে দাদা বললেন যে পবন সিং হচ্ছেন একজন গায়ক যিনি প্রত্যেকটি গানে বাংলার মহিলাদের নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য তার গানে থাকে, এবং সেই পবন সিংকে এই প্রেমপাল সিং একটি অনুষ্ঠানে উনি এনেছিলেন, মানে আনার কথা বিরোধিতা হয়েছিল এবং বিরোধিতা প্রচুর জায়গা থেকে বিরোধিতা হয়েছিল, সেটা জেলা সভাপতি বিরোধিতা করেছিল। আজকে সবাই বলছে এই বাংলা পক্ষ। কে বাংলা পক্ষ? কে পেট্রোনাইজ করছে বাংলা পক্ষকে? কাদের ইশারাতে বাংলা পক্ষ স্টেটমেন্ট দিচ্ছে? আর কেন দিচ্ছে? দেবার জায়গা কে তৈরি করে দিচ্ছে? এরাই তৈরি করে দিচ্ছে। না হলে আজকে একটা অধিবক্তা যে একটা কোর্টে একটা প্র্যাকটিস করে, মানে আসানসোল কোর্টের একজন লয়ার, তার বাড়িতে তুমি 50টা লোক নিয়ে ঢুকে যাচ্ছ, কি আমি টাওয়ার লোকেশন সার্চ করছি, তোমাকে এই ক্ষমতাটা কে দিল? হ্যাঁ, কখনো তুমি লোকেশন সার্চিং এ করে নামে কারো বাড়িতে ঢুকে যাচ্ছ, কখনো তুমি ওসি কে থ্রেট করছো, কখনো তুমি করছো, মানে এইটার লাগামটা কে দেবে? হরেরাম সিং নিরীহ লোক, ভালো রাজনেতা, তো পার্টি কি করছে? সব দায় হরেরাম সিং এর ঘাড়ে দিয়ে দিলে তো হবে না। না, পার্টি যদি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই কথা বলে থাকেন যে প্রেমপাল সিং ক্ষমা চেয়েছেন, প্রেমপাল সিং এর এটা যদি আমি একটুখানি পিসিআর কে চালাতে বলি যে উনি কি কথাগুলো বলেছেন, উনি তো ডাইরেক্ট অস্বীকার করেছেন যে সেদিন ওরকম কোনো ঘটনা ঘটেনি, এবং আমরা দুটো ছেলেকে চেজ করার জন্য, খোঁজার জন্য ওই বাড়িতে গেছি। আপনি কে? তুমি কে? আপনি কি প্রশাসন? আমাদের এই প্রশ্ন থাকছে যে আপনি কি প্রশাসন প্রেমপাল সিং, যে আপনি রাতের বেলা একজনের বাড়িতে, আইনজীবীর বাড়িতে চলে যাবেন দুটো ছেলেকে খোঁজার জন্য? আপনি কে? না, ওর কেউ যদি হরেরাম সিং এর অসম্মান করেছে, আপনি এফআইআর করুন। আর তুমি অবস্থা বোঝো যে মানে শাসক দলের এমএলএ, তাকে লোকে অপমান করছে আর প্রশাসন চুপচাপ আছে, আর ছেলেকে গুন্ডা নিয়ে গিয়ে তার বাড়িতে তাণ্ডব করতে হচ্ছে, তারপরও প্রশাসন চুপচাপ আছে। মানে কি জায়গাতে দাঁড় করিয়েছে ভাবো। এটা ওই তাণ্ডবের ছবি। হ্যাঁ, এটা এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে উনি যে আইনজীবী, সেই আইনজীবীকে চাপ দিয়ে তিনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগটাকে তুলিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এই যে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখিয়ে থানায় গেছে, থানায় গিয়ে ডেপুটেশন দিয়েছে এবং চাপ দিয়েছে আবার অভিযোগটাকে লেখার জন্য, তারা নিজেরা অভিযোগ করেছেন। তাহলে একটা মানুষ কতটা তাণ্ডব চালালে, কতটা গুন্ডাগর্দি চালালে একটা এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা সবাই মিলে গিয়ে থানায় অভিযোগ জমা দেন যে প্রেমপাল সিং এবং বিশিষ্ট তৃণমূলের নেতা দাসুদা ওইখানে এটাকে কন্ডেম করেছে এবং বলছে যে পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বিরোধীরা তো এটা নিয়ে টিটকারি মারছে। আমাদের বক্তব্য হচ্ছে যে একটা মানুষের একটা অভিযোগ আছে যে একটা হরেরাম সিং এর মতন শ্রদ্ধেয় নেতার কোনো মানহানির সূচক কোনো শব্দ ব্যবহার করা হয়েছে।
আপনি এফআইআর করুন, এফআইআর করতে পারতেন, আপনি এফআইআর করুন, প্রশাসনকে চাপ দিন। কিন্তু দুদিন ধরে লাগাতার একটা এলাকাতে গিয়ে আপনি সার্চ করছেন, মানে কি ক্ষমতা? আপনার এলাকাতে যদি কোনো বিরোধী নেত্রী যায় আন্দোলন করতে, আপনি তাকে আন্দোলন করতে দেবেন না। ওখানে সাংবাদিকরা যদি কিছু বলে তাকে আপনি ঠেকাবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আপনি এইগুলো, বাংলাকে বিহার পেয়ে গেছেন, না এটা উনি যা পাচ্ছেন পেয়ে গেছেন, বাকিরা কি করছে? সেটাই, দলটা কি করছে? লোকে বলছে নাকি যে এটা আমি জানি না, এটা নিন্দুকদের বক্তব্য, আমি এটাকে কনফার্ম করছি না, কিন্তু বিশ্বস্ত সূত্র বলছে নাকি প্রেম পালের সম্পর্ক একজন প্রাক্তন যুবনেত্রীর সঙ্গে, যিনি এখন সাংসদ, তার নাম ব্যবহার করে করে ও ক্ষমতার অপব্যবহার করছে। এইগুলো কেন হবে? দল কি করছে? দল কেন দেখছে? দল কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না কেন? এটা তো আজকে ওইখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্ব এটাকে বিরোধিতা করতে বাধ্য হচ্ছে। তাহলে মানে এই যে বলে স্মৃতিরক্ষা সমিতি, তারপরে হচ্ছে ডিসিপ্লিনারি কমিটি, এগুলো কোথায়? তারা কি করছে? আমরা কি একে পাবো? আমাদের যে ওখানকার সাংবাদিক আছেন বর্ধমানের, তাকে কি আমরা পাবো? জয়ন্ত সাহা, তিনি কি আছেন আমাদের সঙ্গে? পশ্চিম বর্ধমান থেকে জয়ন্ত সাহা, তাকে যদি একটুখানি পাই তাহলে পরে আমরা একটু তার সাথে কথা বলতে পারি। যদি পাওয়া যায় একটুখানি আমাদের জানালে, তাহলে আমরা একটু সরাসরি সেখান থেকে কথা বলতে পারি। হ্যাঁ, জয়ন্ত আজকে সমস্ত কপিগুলো ফাইল করেছে, সেটাতে আমি জয়ন্তর সঙ্গে কথা বলছিলাম এইটা নিয়ে। কি নাম হচ্ছে যে তৃণমূলের অন্দর মহলেই ভীষণ প্রতিক্রিয়া হয়েছে, এবং আর একটা ছবি ভাইরাল হচ্ছে প্রেম পালের, যেখানে কি নাম হচ্ছে এটা হতে পারে যে ইলেকশনের সময় ও লাগাচ্ছিল কেউ, এটা হতে পারে অন্যভাবে ছবি তুলে ওকে অপদস্থ করার জন্য এটা করতে পারে, এটা অস্বীকার করার কিছু নেই, হতেই পারে। কেন এত বড়, মানে আমি প্রেম পালের এটা বলতে পারবো না, কোনো পাগলই এরকম করতে পারে যে মমতা ব্যানার্জি ছবির পায়ের নিচে রাখবে। ওটা হয়তো কোনো কাজের একটা হোর্ডিং এর প্রসেস চলছে, সেখানে ও দাঁড়িয়ে দেখছে, এটাও হতে পারে। এইটা নিয়েও সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল, হ্যাঁ, তখন ওই বোধহয় প্রেম পালের বাইকটা আছে, হ্যাঁ আমরা শুনবো একটুখানি কি বলছে প্রেমপাল সিং। ওইখানে কোনো পঞ্চায়েত মোড়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে আছে, তো অভিযোগ দেওয়ার কথাটা বড় হয় না, কথাটা আছে কি, ওরা করেছে কি, ওরা কি গলত কাজ করেছে, সেই জন্য আমরা বসে আছি। আর দুটা নাম আমি বলছি এখন, আপনারা শুনেলেন, দুটা নাম, একটা বান্টি যাদব আর একটা আছে বুলেট সিং আর বান্টি যাদব, নামটা আপনারা শুনেলেন, দুটা নাম। এরা আমাদের বিধায়ক, শ্রদ্ধেয় বিধায়ক হররাম সিং, এরা নানা রকম অভিযোগ জানাইছে। সেই জন্য কাল রাতে আমি গিয়েছিলাম ওইখানে ওদেরকে দেখতে, কথা করতে। আমি দেখুন কোনো কথা নাই, আপনারা আসুন, আপনারা কথা বলিলেন, আপনার অভিযোগ কি আছে আপনারা বলুন, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থাকি। তো এই বুলেট সিং আর কি নাম আছে একটা বান্টি যাদব, এরা দুজন মিলে ওইখানে ভালো অভিযোগ করেছে আমাদের বিধায়ক নিয়ে। সেই জন্য আমি রাতে গিয়েছিলাম, আর আপনারা ডিটেলস দেখে নেবেন। আমরা কিছু করি নাই, আমরা শুধু বললাম কি আপনারা এসে দেখা করলেন, আর দেখা করে কি কথা আছে আমরা শেষ করে দেবো কথাটা এইখানে। আমার ছোট ভাই আছে, ওকে বলবো না আমি, ছোট ভাই আছে, ওর নাম সাধন সিং, রানীশাহের থাকে, রাতেও ও ছিল আমার সঙ্গে রাতে। আমি সাধনকেও বললাম, সাধন দেখো আমরা এখানে ঝগড়া করতে আসি নাই, আমরা কিছু ঝামেলা করতে আসি নাই। এরা অভিযোগটা কী জন্য জানালো সেই জানতে জন্য আমরা এখানে এসেছি। তা আপনারা বলেলেন ভাই কথাটা কি আছে, সাধনকেও বললাম আমি এই কথাটা, লেকিন সাধন আজকে গিয়েছে থানাতে অভিযোগ জানাতে, সেটা সাধন বুঝুক, সাধনের জিম্মা। আমি সাধনকে বলতে পারি না, ও পার্টি করে, আমাদের লোক আছে, তো সাধন যা করছে আর নিজের জায়গাটা ঠিক করছে, বাকি আমরা যা করব আমরা নিজের জায়গাটা ঠিক করব। শোনালাম আপনাদের প্রেমপাল সিং এর বাইট। কোন অংশে মনে হলো প্রেমপাল ক্ষমা চাইছে, বলছে, সাফাই গাইছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা দুটো ছেলেকে খুঁজতে গিয়েছিলাম, তার জন্য শুধুমাত্র এই জন্য। আমার একটা প্রশ্ন আছে, আমি বোধহয় জয়ন্ত লাইনে আছে, তাকে
একটু স্ক্রিনে ফেলো, তার মধ্যে আবার ফাল্গুনির মাধ্যমে একটা প্রশ্ন আছে যে ও অপরাধ করলো, ওই সাফাই দিল, ও কি পার্টির কাছ থেকে অথরাইজ এরকম প্রেস কনফারেন্স করার জন্য? মানে ও যখন এই কাণ্ডগুলো করবে তখন এইভাবে এসে সাফাই দেবে আর গোটা জিনিসটা দেখে যাবে। মানে কি, মানে সাফাইটা এই অথরিটি গুলো কোথা থেকে পায়? জয়ন্তকে একটু লাইনে নেওয়া হোক, তাহলে আমরা বুঝতে পারবো যে ওইখানে এখন বর্তমান পরিস্থিতি কি আছে। কাল রাত্রেবেলা ও জলবল নিয়ে চড়া হয়েছিল বেশ কয়েকজনের বাড়িতে, একজন তার মধ্যে আইনজীবী ছিল, তার বাড়িতে চড়া হয়েছিল, সঙ্গে আরো 6 জনের বাড়িতে চড়া হয়েছিল। এরপরে যেটা অভিযোগ ছিল যে ওর বাবা বলরাম সিং তার নামে মানে শুধু কথা বলবো কথা যেটা বলি আমরা, সেটা বলেছে দুজন ছেলে তাদের খুঁজতে যে প্রত্যেকটা বাড়িতে হানা দিয়েছে এবং যেটা বলতে কথা তৃণমূল বিধায়ক ছেলে তার যে সেটা উনি দেখিয়েছেন। তারপরে এলাকার আজ ঠিক সকাল নাগাদ রানীগঞ্জ থানার 5 নম্বর যে বাড়ি আছে সেখানে সবাই মিলে যে করে লিখিত অভিযোগ দিতে প্রেমপালের নামে, প্রেমপাল সিং বলরাম সিংয়ের ছেলে, তাহলে অভিযোগ দিতে তাকে পুলিশ দলের ব্যবস্থা করে। কিন্তু এই বিষয়ে বিরোধী যারা আছেন বিজেপি পক্ষ থেকে ফলো করেছেন, তারা মনে করি তারা নিন্দা করেছেন যে এই তৃণমূলের দাদাগিরি শুধু এই এখানে নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে এরকম দাদাগিরি চলছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না, এরকম দলবল নিয়ে লোকের বাড়িতে চড়া হচ্ছে, অধিক যারা গভীর তাদের বাড়িতে না চড়া হয়ে অন্যান্য লোকের বাড়িতে চড়া হয়ে যাচ্ছে। কিন্তু এই ঘটনা নতুন নয়, এমনি আমাদের যেটা আমরা জানতে পারছি যে জামুরিয়া কিছু এলাকাতে রাত্রেবেলা প্রেমপাল তার দলবলকে নিয়ে এলাকায় ঘুরে দাদাগিরি করে থাকে। আমরা পৌঁছে আসছে, কিন্তু বিরোধীরা বারবার বলছে এই ঘটনায় পুলিশ তারা পদক্ষেপ নিচ্ছে না, পুলিশকে পদক্ষেপ নেওয়া উচিত। জয়ন্ত, আমি একটা জিনিস যদি ভুল না করে থাকি তাহলে দাসুদাও গোটা ব্যাপারটা বলেছেন যে রাজনৈতিক নয়, এটা একটা প্রশাসনিক ব্যাপার, বলটা উনি প্রশাসনের কোর্টে ঠেলে দিয়েছেন। তা এই যে 40টা গুন্ডা নিয়ে একটা অধিবক্তার বাড়িতে রাত্রেবেলা মানে ওই যে খোঁজ চালাবার যে ব্যাপারটার কথা বলা হচ্ছে, তার এগেনস্টে অ্যাকশন পুলিশ কি নিয়েছে, কিছু খবর আছে? একদম ঠিক কথা যেটা বলেছে, শুধু সুদর্শন দাসের সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম উনি পরিষ্কার বলছিলেন এটা প্রশাসনের পরে প্রশাসন ব্যাপারটা দেখবেন, কিন্তু এই নিন্দনীয় ঘটনা দল সমর্থন চায় না, ঠিক আছে, এটা বলেছেন। কিন্তু বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে, বিরোধীরা বারবার প্রশ্ন করছেন যে পুলিশ প্রশাসন কি করছে, এলাকার থেকে একটা মানুষ দিয়ে করে লিখিত ভাবে অভিযোগ দেওয়া হলো, সঙ্গে একজন আইনজীবী ছিলেন, আইনজীবীর সঙ্গে ওজন আরো অন্যান্য যারা আশেপাশে তারা ছিলেন, সঙ্গে সবাই মিলে যখন করে রানীগঞ্জের পাঞ্জাবির বাড়িতে যখন লিখিত অভিযোগ দেওয়া হলো, কেন পুলিশ এতগুলো পদক্ষেপ নিল না, এটা নিয়ে কেন প্রশ্ন উঠছে। জয়ন্ত, আমার একটা প্রশ্ন থাকবে এক্ষেত্রে যে এই প্রেমলাল সিং তো আজকে বলে এই ঘটনাটা ঘটায়নি, এরকম তো এলাকায় মানে ও ঘটিয়েই যাচ্ছে একের পর এক ঘটনা। দল কি করছে এবং প্রশাসন এতদিন কি করছিল? আজকে এই ঘটনাটার পর প্রেম সিং যে এই ধরনের ঘটনা মানে ঘটাচ্ছে এরকম তো তারা জানতে পারলো, এরকমটা নয়, আগেই তো তারা জানতো, তাহলে আগে কেন কোনো পদক্ষেপ নেয়নি? একদম প্রথমে ঠিক করছো কিনা তোমরা প্রথমে জানিয়ে রাখি, প্রেম সিং বলরাম সিংয়ের জামুরিয়ার বিধায়ক তার ছেলে, এবার তিনি যুব নেতা এলাকার যুব নেতা সংগঠনের দিকটা মোটামুটি এলাকার দেখে, কিন্তু আমাদের কাছে যে খবরটা উঠে আসছে বিভিন্ন মহল থেকে আমরা জানতে পেরেছি প্রেমনাথ সিং যে আছেন শুধু এই রানীগঞ্জে রানীচার এলাকাতে যে করে ঘটনা ঘটায়নি, তার আগেও বেশ কটা এলাকাতে আসতে পারা উনি দলবল নিয়ে ঘোরাঘুরি করেন এবং উঁচু করে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেছেন, সেটা আমরা জানতে পেরেছি। কিন্তু এটা যেহেতু একটা ঘটনা ঘটেছিল, ঘটনার পরবর্তীকালে এর মধ্যে আইনজীবী জড়িত ছিল, আইনজীবী জড়িত সঙ্গে তারা আশেপাশে প্রতিবেশীরা জড়িত ছিল, তারপর ঘটনাটা সকালবেলা যখন থানায় অভিযোগ করছে ব্যাপারটা চাওয়া হয়েছে এবং সবাই জানতে পেরেছে, কিন্তু এমন এমন ঘটনা আছে সেগুলো আমাদের কাছে উঠে আসেনি। কিন্তু সাধারণ মানুষ বা বিরোধী দল যারা আছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে প্রেমনাথ সিং কিন্তু একটা নিজের যে তৃণমূল নেতা বাবা বিধায়ক তার একটা যে বলে আপনার অহংকার সেটা কিন্তু হয়েছে। আরে জয়ন্ত, আরেকটা কথা জানতে চাইছি, এই যে 40 জন লোককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা এটা কি নেতৃত্ব জন্য ঘুরে বেড়াচ্ছে না ও কি প্রোফাইল, এর ছাড়া নেতাগিরি ছাড়াও করে কি, কিছু আছে খবর তোমার কাছে? দেখুন, একদম আপনারা পরিষ্কার যেটা জানিয়ে রাখেন যুব নেতা, যেটা পশ্চিম বর্ধমানের একটা যুব ছেলেটি পদে রয়েছেন আমরা জানতে পারি, এবং বাবা যে বিধায়ক বাবার প্রত্যেকটা
কাজকর্ম উনি দেখেন, ঠিক আছে, কোনো প্রোগ্রাম গুলো আমার হয়ে প্রচারের ব্যাপার থেকে শুরু করে এলাকাতে বিভিন্ন আমার যে বিধায়কের যে কাজগুলো আছে সে দেখে, এটা আমার কাছে এই ব্যবস্থা আছে। কিন্তু বিষয়টা আছে আমরা জানিয়ে রাখি, কিন্তু এলাকার বিভিন্ন জায়গাতে এই যে রাত্রে ঘুরে এটা কিন্তু বিভিন্ন মহন্তে আমরা জানতে পারছি, এটা নতুন নয়। কিন্তু প্রশ্ন রয়েছে যে জামুরিয়ার থেকে রানীগঞ্জ আছে, রানীগঞ্জের রানীতার এলাকাতে এসে রাত্রেবেলা দুজন ছেলে ঘুরতে এসে বিভিন্ন বাড়িতে ঢুকে তিনি অহংকার নিজের হুমকি দেয় যে একটা জামা সৃষ্টি করে। কিন্তু কেন রাত্রেবেলা দাপিয়ে বেরিয়েছে এলাকার যুবকদেরকে নিয়ে, সেই প্রশ্নই কিন্তু এলাকাবাসীরা তৎপর হয়েছে পুলিশের কাছে। তো অভিযোগ জানিয়েছে, অভিযোগ জানানোর পর পুলিশ কিন্তু আগামী কোনো স্টেপ নেয়নি, এটা আমরা খবর। কিন্তু তৃণমূল নেতৃত্ব উচ্চ নেতৃত্বের কথা বলা হয়েছে, বলছে যে আমরা কিন্তু দল কিন্তু এবং তাকে আমরা সমস্ত দিই না, ব্যাপারটা আমরা খতিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে। মানে এখনো ব্যাপারটাই খতিয়ে দেখার জায়গা এবং প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি, এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, তাই তো? একদম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে বলছি, তুমি যে বলছিলে যে ওর একমাত্র ডেজিগনেশন হচ্ছে ও বিধায়কের ছেলে এবং ও যুব নেতা, এটাই তো? মানে বিধায়কের ছেলে হলে এবং যুব নেতা হলে এই কাজগুলো করা যায়। আচ্ছা, এবার হচ্ছে যে বিরোধীরা যে জিনিসটা বলছে যে এই যে প্রেম সিং এ নাকি তোমার এলাকার মধ্যে অনেক ধরনের সিন্ডিকেট, 2 নম্বরই কারবার, এগুলোও নাকি তার আছে। একদম এলাকার মধ্যে বিজেপি প্রতীক আমাদের কাছে যেটা আমরা জানতে পেরেছি, প্রেমপল সিং বহু ইন্ডিয়ান আইএসএমের গুপ্ত কাছে জামুরিয়া অঞ্চল এলাকাতে, এটা অবদান রেকর্ড হয়েছে, কিন্তু এটা প্রমাণিত হয়। কিন্তু যেহেতু আমরা বিরোধী দলের কাছে জানতে পেরেছি সেটা প্রমাণিত না থাকুন, কিন্তু এলাকাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলকারখানা রয়েছে, জামুরিয়া অঞ্চলের শিল্প তালুকার এলাকা বিভিন্ন কলকারখানা রয়েছে, কলকারখানা রয়েছে, সেখানে একটা খোলাবাজি অভিযোগ আগেও ছিল। বিভিন্ন জামুরিয়া অঞ্চল আমরা দেখতে পাচ্ছি সেখানে বালুঘাট রয়েছে, সেই বালুঘাট থেকে অবৈধ যে কয়লা কম হয় সেখান থেকে যুক্ত রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। সঠিক ঘটনা কিন্তু যেহেতু রুলিং পার্টির ব্যাপার আছে, বিরোধীরা বলছে কত তদন্ত হয়েছে, বিরোধীরা বললে কিন্তু এলাকা। আচ্ছা, বিরোধীরা, জয়ন্ত তোমাকে একটু থামাচ্ছি, বিরোধীরা কি বলছেন একটু শুনি। অ্যাডভোকেট অপূর্ব চক্রবর্তীর বাড়ি রানীগঞ্জের বাড়িতে জামুরিয়া শাসক দলের বিধায়ক তার ছেলে প্রেমপাল সিং দল বল নিয়ে তার ঘরে ঢুকে পড়লেন, সশস্ত্র অবস্থায় গালি গালাজ, তার পরিবারের সবাইকে একদম মানে পারলে মেরে ফেলে, এইরকম একটা গুন্ডামির মতন অবস্থা। তার পরবর্তীকালে আমরা দেখলাম অপূর্ব চক্রবর্তী থানায় কমপ্লেন দিলেন এবং পরবর্তীকালে সেটা ভয়ে চাপের কাছে নথি স্বীকার করে সেই কমপ্লেনটা উইথড্র করলেন। এবং আমি কুর্নিশ জানাই সেই রানীগঞ্জের সেই সব মানুষদের যারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে, সাধারণ মানুষ থানায় গিয়ে অভিযোগ করলেন, প্রায় 50-60 জন। এখনো পর্যন্ত যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা এখনো পর্যন্ত অধরা, তাদেরকে ধরা পড়েনি এখনো পর্যন্ত। আমি প্রশাসনের কাছে বলতে চাই যে এই গুন্ডামি কতদিন চলবে? এই তৃণমূলের আমলে তৃণমূলের যে বিধায়কের ছেলে, এইরকম প্রত্যেকটা জায়গায় এই জিনিস চলছে। আমি চাই প্রত্যেকটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষ এইভাবে গর্জে উঠুক, মানুষ এইভাবে শাসক দলের যে গুন্ডামির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করুক। এবং আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা দেখছি যে আসানসোল প্রশাসন এই ব্যাপারটার মধ্যে কি স্টেপ নিচ্ছে, কি অ্যাকশন নিচ্ছে। যদি কোনো এটার বিহিত না হয়, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটা জানিয়ে দিলাম। আমরা শুনছিলাম বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কি বললেন, আমরা শুনলাম। আমাদের কি এটা নিয়ে আমাদের চোখ থাকবে? জয়ন্ত যে সাংবাদিক আছেন আমাদের ওখানকার, তিনি চোখ রাখবেন, আমরাও চোখ রাখবো যে প্রশাসন কি করছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এবং দল কি পদক্ষেপ নিচ্ছে। দলের মধ্যে যে এই ধরনের কার্যকলাপ চলছে, যারা চালাচ্ছেন, দল কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? সাধারণ মানুষ বেরিয়ে আসছেন, আজকে এমন একটা অবস্থায় পরিণত হয়েছে, এমন হুলিগানিজম চলছে যে সাধারণ মানুষ আজকে শুধু নয়, দলের একাংশ তারা গিয়ে বলছে যে ভাই আমরাও হিন্দি ভাষী নেতা, আমাদেরকেও এখানে করে খেতে হয়, এটা বাংলার সৃষ্টি কৃষ্টি নয়, এটা কালচার নয়, আপনারা কিন্তু এটা করেন না, এতে অন্য লোকের এফেক্ট পড়ছে। আর আপনাদের এই বাড়বাড়ন্তটা কোথা থেকে হচ্ছে? আপনি কি বলিয়াতে জমি বিক্রি করে নিয়ে এসেছিলেন? কোথা থেকে কি করে সম্ভব হচ্ছে? এইগুলো একটা পারসেপশন তৈরি হচ্ছে, তাতে সাধারণ মানুষ এবং তৃণমূলের
একদম একাংশ নেতারা কিন্তু এটার বিরুদ্ধে সরব হয়েছে, এটা কিন্তু সবথেকে পজিটিভ সাইন। সে তো ঠিক কথাই, এরকম নেতৃত্ব মুখে কুলু পেটে থাকলেও কিন্তু স্থানীয় স্তরের নেতারা কিন্তু এর প্রতিবাদ করছে, যেটার জন্যে আজকে আমার মনে হচ্ছে যে এইটার প্রশাসন কিছু এটার উচিত ব্যবস্থা নেবে। আর না হলে এটা আমরাও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, কিন্তু অনেক বড় বড় নেতাদেরকে দেখেছি বদনাম হচ্ছে ছেলে আর জামাইয়ের জন্য, কিন্তু এইখানে দেখছি যে অফিসিয়ালি মানে হরেরাম সিং এর মতন একজন ভদ্র লোক, একজন ভদ্র নেতার মানে পুরো ব্যাপারটাকে হাইজেক করে নিয়ে ছেলে মানে এটা অথরিটি দিয়ে করছে, মানে এটা মনে হচ্ছে যে তাকে মানে এটা পার্টির তরফ থেকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, এইরকম একটা ব্যাপার। তাহলে তুমি বুঝতে পারছো যে মানে দেওয়ালিয়াপনাটা কোন জায়গাতে যাচ্ছে। আমরা আলোচনা এখানে ছিলাম যে জামুরিয়া নিয়ে, রানীগঞ্জ নিয়ে, এগুলো আলোচনা আমরা করলাম। আমাদের কি আর কোনো সাংবাদিক বন্ধু রয়েছেন যাদের সঙ্গে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি? তাহলে আমরা রক্তিম সিদ্ধান্ত রয়েছে মুর্শিদাবাদ থেকে, আমরা একটু কথা বলি রক্তিম সিদ্ধান্তর সাথে। রক্তিম শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা বিষয়টা নিয়ে একেবারে প্রথম দিকে ছিলাম, আমরা তোমাকে তখন ফোনে পাইনি, তাই জন্য তোমার সঙ্গে কথা বলতে পারিনি। আমরা মুর্শিদাবাদে দেখছি যে বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছে মুর্শিদাবাদ, একের পর এক ঘটনা। তারপরে ধরো ধর্ম নিয়ে সেখানে হুমায়ুন কবির এবং অধীর রঞ্জন, এদের মধ্যে একটা তর্ক বিতর্ক, হুমায়ুনকে শোকজ করা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, মদন দাও আলোচনা করছিলেন, তো মাঝখানে তোমাকে পাওয়া গেল। তোমার কি বক্তব্য একটু শুনি। দেখো, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলা জুড়ে কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও বোমা বা কোথাও না কোথাও যে আগ্নেয়াস্ত্র সেগুলি কিন্তু উদ্ধার হচ্ছে। আমরা যেটা দেখলাম গত শুক্রবারের দিন বিকেলে মুর্শিদাবাদের ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর এলাকা, সেখানে একটি বাচ্চা ফুটবল খেলছিল এবং সে ফুটবল খেলার সময় কার্যত সেই ফুটবলটা গিয়ে পড়ে বোমার স্তূপের উপরে এবং তখনই বিস্ফোরণ ঘটে, আর যার জেরে কিন্তু গুরুতরভাবে আহত হয়ে পড়ে ওই শিশুটি এবং তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এর পরবর্তীকালে যদিও পুলিশ ঘটনার তদন্তে নামে এবং সেখান থেকে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পাশাপাশি এই যে মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রতিদিনই এই যে কোথাও বিস্ফোরণ, কোথাও বোমা বা কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার, সেটি যেমন হচ্ছে আগামী 26 বিধানসভা নির্বাচনের আগে, ঠিক সেরকম ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরকে কিন্তু বারংবার প্রকাশ করতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। কারণ কি, হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্য। হুমায়ুন কবির যেটা গত কয়েকদিন আগে বিধানসভা প্রাঙ্গণে জানিয়েছিলেন যে তার দলের থেকে তার ধর্ম আগে, তাকে যদি কেউ কিছু বলতে আসে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি আক্রমণ করে যেটা বলেছিলেন যে শুভেন্দু অধিকারী যদি তাকে মারতে আসেন তাহলে তার জন্য তিনি সেই শুভেন্দু অধিকারীকে রসগোল্লা খাওয়াবেন না, উল্টে তাকে মার দেবেন এবং এই মুর্শিদাবাদ জেলায় শুভেন্দু অধিকারীকে তিনি কার্যত আটকে রাখবেন। এই পরিপ্রেক্ষিতে যেমন তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে শোকজ করে এবং এই শোকজ প্রসঙ্গে আমরা যেটা দেখতে পাই, অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, যিনি আগে ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ, সেই অধীর রঞ্জন চৌধুরী কিন্তু কার্যত হুমায়ুন কবিরকে তার পাশে দাঁড়িয়ে এবং হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেন যে তৃণমূল কংগ্রেসের যদি কোনো সৎ সাহস থাকে তাহলে যে মুসলিমদের বিরুদ্ধে কথা বলেছিল তাকে গ্রেফতার করুক বা তার বিরুদ্ধে মন্তব্য করুক, তাকে মন্তব্য না করে। এক মিনিট আটকাচ্ছি, আমি জাস্ট এইটা জানতে চাইছি তোমার কাছে যে এই হুমায়ুন কবিরকে কবার শোকজ করা হলো, কবার উনি ক্ষমা চাইলেন, কবার শীর্ষ নেতৃত্ব শৃঙ্খলা রক্ষা কমিটি বসলো, মানে এই হুমায়ুন কবিরের ইউএসপিটা কি, মানে কি করে, মানে অধীরের কি, মানে অধীরের সঙ্গে কি রফা হয়ে গেছে যে ও কি কংগ্রেসে ফিরবে, আর না হলে এই ঢোকটা বারবার তৃণমূল গিলছে কেন, মানে হুমায়ুন কবির কি হাতি, বাঘ না ঘোড়া কি আছে, একটু 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 হুমায়ুন কবির সম্পর্কে একটু বলো না ভাই, একটু ওটা শুনতে খুব ইচ্ছা করছে। দেখো, হুমায়ুন কবিরকে আমরা যারা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তারা কিন্তু বরাবরই যে দেখি যে হুমায়ুন কবির কার্যত একদম বিতর্কের শীর্ষে থাকতে পছন্দ করেন এবং বিতর্কের শীর্ষে থাকাকালীন কিন্তু এই যে 2021 বিধানসভার পর থেকে 2026 যে বিধানসভার মাঝখানে এখন 2025 সাল,
পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বারংবার তিনি কিন্তু শোকজ চেয়েছেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না, 2023-এর যে লোকসভা 24-এর যে লোকসভা ভোট ছিল তখন কিন্তু নির্বাচন কমিশনের কাছেও শোকজ খেতে দেখা যায় হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির তার যে শোকজের জবাবে অনেক সময় দেখি আমরা ক্ষমা চেয়েছেন, আবার হুমায়ুন কবির অনেক সময় শোকজের জবাব দিতে গিয়ে তার জবাব লিখেছেন। এইবার যে শোকজের জবাবটা দিলেন হুমায়ুন কবির, এই শোকজের জবাবে কিন্তু হুমায়ুন কবির স্পষ্টভাবে কিন্তু কার্যত একটু প্যাচ ঠেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে। তিনি যেটা জানাচ্ছেন যে এবার যদি তৃণমূল কংগ্রেস তাকে দলের থেকে টিকিট না দেয় তাহলে তিনি 2026 সালের প্রথম দিকেই ঘোষণা করবেন, জানুয়ারি মাসে ঘোষণা করবেন যে হ্যাঁ, যেমনটা হুমায়ুন কবির জানাচ্ছেন 2026-এর প্রথম দিকে কার্যত তিনি জানিয়ে দেবেন যে তৃণমূল যদি তাকে টিকিট না দেয় তাহলে কোন পথে তিনি হাঁটবেন, তিনি কি নতুন দল খুলবেন না কোনো অন্য দলের সঙ্গে আঘাত করে তিনি 2026-এর লড়াইয়ে নামবেন। তবে দল খুলতে তো খুব টাকা লাগে, মানে হুমায়ুন কবির কাছে কি অনেক টাকা? দেখো, হুমায়ুন কবিরের কাছে যে অনেক টাকা এটা কিন্তু বলার সাধ্য আমার নেই, তবে হুমায়ুন কবির কিন্তু বারংবার এই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বকে, আমি কিন্তু নতুন দল খুলতে চলেছি। আমি তোমার কাছে তো ভাই এইটাই তখন থেকে জানতে চাইছি যে উনি বারবার হুমকি দিচ্ছেন অথচ তৃণমূল এই ঢোকটা গিলছে কেন? তার কি মানে অল্প সংখ্যকদের মাঝে তার মানে তার কি গ্রহণযোগ্যতাটা খুব বেশি, বা উনি তৃণমূলের 4-5টা সিট মুর্শিদাবাদে হারিয়ে দিতে পারেন, না উনি আবার এক এক দল করে গোটা বাংলাতে আবার রাজত্ব? কারণ আমরা তো অলরেডি দেখেছি, মানে এই নওশাদ সিদ্দিককেও দেখছি, বাকি লোকগুলোকেও দেখছি যারা দল থেকে মানে মূল স্রোত থেকে যারা ছিটকে সরে যায়, জমি তাদের ওই 1-2 ফোঁটা জলটাকে শুষে নেয় আর কি। তো সেই রকম হুমায়ুন কবিরের কি লোকাস্ট্যান্ডি, মানে উনি এত কিছু বলছেন অথচ তৃণমূল এটা সহ্য করছে। এটা কি কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে যে দিদি বা যুবরাজের কারুর কোনো এক দলে উনি আছেন বা ওইখান থেকে কোনো এক গোষ্ঠী থেকে উনি সমর্থন পাচ্ছেন? কিভাবে দেখছো এবারে কি রক্তিম, এটা কি শোনা যাচ্ছে যে হুমায়ুনের এবারে যে শোকজের জবাবটা দিয়েছে সেটা দল পছন্দ করেনি, এরকম কোনো খবর রয়েছে? একদমই তাই। হুমায়ুন কবির এবার যে জবাবটা দিয়েছে সেই জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পছন্দ করেনি। অভিষেক ব্যানার্জির যে মিটিং ছিল গত পরশু দিন, সেই মিটিং থেকে কিন্তু অভিষেক ব্যানার্জি কার্যত বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের শীর্ষ নেতৃত্বের কথা মেনে চলতে হবে। পাশাপাশি দাদা যে প্রশ্নটা করলো সেই প্রশ্নের উত্তরে যদি আমি বলতে যাই তাহলে হুমায়ুন কবিরকে সহ্য করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে পকেট ভোট ব্যাংক, যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে টিকিয়ে রাখার জন্যই কার্যত হুমায়ুন কবিরকে বারংবার সাপোর্ট করছে, বা হুমায়ুন কবিরের নাম শুনলে কিছুটা হলেও ব্যাক ফুটে যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা, এমনটাই কিন্তু বিরোধীদের বক্তব্য। কারণ হুমায়ুন কবির 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্র থেকে জেতানোর জন্য কিন্তু যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোটে একটা ফ্যাক্টর দাঁড় করিয়েছিল এবং যার জেরে কিন্তু ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ, দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরীর মতো নেতাকে হারিয়ে সেই বহরমপুর থেকে জয়লাভ করতে পেরেছিলেন। কিন্তু সেই অধীরই আবার উল্টো পুরাণ গাইছে, তো সেই অধীরই আবার উলট পুরাণ গাইছে। একটু শোনাবো, অধীরের বাইকটা রয়েছে আমাদের কাছে। অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলছেন এই বিষয়ে তাকে সাপোর্ট করে, সেটা একটুখানি শুনে নিই। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে তো আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। দেখো আমি হুমায়ুনকে ছাড়লাম না, অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে, আদর্শের কারণে হুমায়ুনকে শোকজ করছে, যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে, যখন হুমায়ুন কবির বলছে 70% মুসলমান, 30% হিন্দু, মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে, আপনি তো প্রোটেস্ট করেননি। কারণ তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট। উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও, হিন্দু এক হলে বিজেপি জিতবে, এই আইপ্যাকের প্রচার ছিল। এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা
48% বহরমপুর লোকসভায়, অথচ এটা মিথ্যা তথ্য। হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র 33 থেকে 34%। সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি, যখন বলেছিল 70% মুসলমান মনে করলে 30% হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। আপনি তো প্রোটেস্ট করেন, আমরা করেছি, সেদিনও করেছি, আজও করছি। এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য। আপনি তো সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে, তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ, তাই তার কথাতে কাজে হবে, কাজও হয়েছে। কই হুমায়ুন কবিরকে তারপরে, তার আগে, তার মাঝে কখনো কি পার্টি শোকজ করেছিল? আজ কেন শোকজ করছে? হুমায়ুনের অপরাধটা কি আছে? আপনার ইশারার বাইরে কিছু হয়েছে? এই যে অধীরের যে উলটপুরাণ যে তুমি যেটা বলছিলে, ইউসুফ পাঠানকে তার এগেইনস্টে দাঁড় করিয়ে ইউসুফ পাঠানকে জেতানোর পেছনে একটা ফ্যাক্টর কাজ করেছিল, হুমায়ুন কবির সেই জায়গাটা, সেই ফ্যাক্টরটা ছিলেন। কিন্তু অধীর এখন উল্টো গাইছে, তাকেই সাপোর্ট করছে। এটার কারণটা কি মনে হয় তোমার? দেখো, এখানে যে কারণটা দেখা যাচ্ছে, রাজনৈতিক যারা বিশেষজ্ঞ রয়েছে মুর্শিদাবাদ জেলার, তারা যেটা মনে করছে যে হুমায়ুন কবির এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নেই, তৃণমূল কংগ্রেস তাকে তোলপাড় করছে, তার জবাব তৃণমূল কংগ্রেসের মনোঃপুত হচ্ছে না। ঠিক এমতো অবস্থায় অধীর রঞ্জন চৌধুরী যদি তৃণমূল কংগ্রেসের এই হুমায়ুন কবির বিতর্কিত নেতা একে যদি এখন সাপোর্ট করে, তাহলে হয়তো 26 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে হয়তো লড়তে পারে তৃণমূল কংগ্রেসের এই নেতা। এমনটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা। একটা লাস্ট প্রশ্ন আমার, যে এই যে হুমায়ুন কবিরকে যদি, হুমায়ুন কবির একটা যদি ফ্যাক্টর হয় মুর্শিদাবাদে, তাহলে হুমায়ুন কবিরের এই যে ধরো বলিদানের যে রিস্কটা নিচ্ছে তৃণমূল, তাহলে কি এটা আমরা ধরে নেব যে সংখ্যালঘুর ভোট যেভাবে হুমায়ুন কবির প্রভাবিত করতে পারতেন, এখন ইউসুফ পাঠান সেই জায়গাটা নিজের তৈরি করে নিয়েছেন রাজনৈতিকভাবে? কারণ আমি তো দেখছি উনি তো এখন হজে গেছেন শুনলাম, মানে বাইরে ছিলেন আর কি, ওনার একটা ছবি দেখছিলাম বম্বে এয়ারপোর্টে। তো আর এইদিকে কোথাও তো দেখছি না ওনার মুর্শিদাবাদে কোনো অ্যাক্টিভিটি দেখছি না। তো এই যে তোমার কি মনে হচ্ছে যে সংখ্যালঘুরা এখন হুমায়ুনকে ছেড়ে ইউসুফের পিছনে, মানে একটা যদি সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হয় মুর্শিদাবাদে, তাহলে তার নেতৃত্বটা কে দেবে? এইটা একটু আমার জানার খুব ব্যক্তিগতভাবে আগ্রহ আছে আর কি তোমার কাছে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতার কিন্তু অভাব নেই এই মুর্শিদাবাদ জেলায়, কারণ এই মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভা কেন্দ্র, যার মধ্যে 3টেই সাংসদই কিন্তু তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু। যেমন খলিলুর রহমান জঙ্গিপুরের, এবং মুর্শিদাবাদের হচ্ছেন আবু তাহের খান, বহরমপুরের হচ্ছেন ইউসুফ পাঠান। খলিলুর রহমান যেমন জঙ্গিপুরের জেলা সভাপতি, তেমন কিন্তু আবু তাহের খান এই জেলার অর্থাৎ মুর্শিদাবাদ জেলার প্রাক্তন জেলা সভাপতি। বর্তমানে যদিও জেলা সভাপতি অপূর্ব সরকার, তবে কিন্তু এই জেলায় তৃণমূলের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানও কিন্তু সংখ্যালঘু, এবং এই চেয়ারম্যান সংখ্যালঘু থাকার পাশাপাশি বিধায়কের সংখ্যাও কিন্তু অনেক রয়েছে। যেমন সৌমিক হোসেন থেকে শুরু করে প্রত্যেক নিয়ামত আহমদি থেকে শুরু করে প্রত্যেকেই অনেকেই কিন্তু এই জেলায় তৃণমূল কংগ্রেসের কিন্তু সংখ্যালঘু নেতা রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, যেটা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হুমায়ুন কবিরের পরিবর্তে, হুমায়ুন কবির যখন এরকম ধরনের বিতর্কের সঙ্গে জড়িত থাকছে, তার পরিবর্তে এবার অন্য এক বিধায়ক বা অন্য এক শীর্ষ তৃণমূলের যারা রয়েছেন মুর্শিদাবাদ জেলায়, তাদেরকে নিয়ে কিন্তু কাজ চালাতে চলেছেন আগামী 26-এর ভোটে। ধন্যবাদ রক্তিম। একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি। আমি শুধু আপনার কাছ থেকে একটা পারমিশন নেবো, যে আমাদের এক সাংবাদিক বন্ধু অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রয়েছেন, তার একটুখানি মানে আমরা একদম মানে শেষের দিকে চলে এসেছি, তাও একটু তাকে আমরা নিয়ে নেবো। একেবারে ভিন্ন দিকে চলে যাচ্ছি। এতক্ষণ আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু ঝাড়গ্রামের আমাদের যিনি সাংবাদিক রয়েছেন শঙ্কর বারিক, তিনি একটা খবর দেবেন আমাদেরকে, যেটা হচ্ছে ওই অঞ্চলটাতে না, ঝাড়গ্রাম অঞ্চলটাতে ভীষণভাবে হাতির তাণ্ডব এই কিছুদিনের মধ্যে না ভীষণভাবে বেড়ে গেছে। এলাকাবাসী ভীষণভাবে সন্ত্রস্ত। এটা নিয়ে বন দপ্তর কি করছে, এই সমস্ত বিষয়টা নিয়ে শঙ্করের কাছ থেকে শুনবো একটুখানি। শঙ্কর আছে ফোনে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, শঙ্কর আছে আমাদের সঙ্গে, কিছুক্ষণের মধ্যে কানেক্ট হবে। আমরা দেখাচ্ছি একটুখানি ভিজুয়ালটা, আমরা যে কিরকম ভাবে হাতি তাণ্ডব চালাচ্ছে ওখানে ঝাড়গ্রামে। তো সেই ছবিটা আমরা একটুখানি দেখবো, যে রাতের অন্ধকারে চলে আসছে, চাষের জমিতে জমির ক্ষতি করছে। এখন বিষয়টা হচ্ছে যে
এই যে হাতিরা চলে আসছে তাদেরও থাকার জায়গা কমে আসছে বলেই তারা লোকালয়ে আসছে। হ্যাঁ, আমরা মানুষ, তারা কিন্তু জঙ্গল আস্তে আস্তে সাফ করে দিচ্ছি, কেটে ফেলছি, তাহলে তারা কোথায় থাকবে? আমরা ফোনে রয়েছে আমাদের সঙ্গে শঙ্কর। হ্যালো, কোনোভাবে হয়তো কেটে গেছে, শঙ্করের সঙ্গে আমাদের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আজকে এখানে শেষ করব আজকের অনুষ্ঠান, কেননা আমাদের অনেকক্ষণ মানে এই এক্সপ্রেস অনলাইন নিয়ে বসলে এক একটা জেলার কথা বলতে গেলে এটা তো শেষ হওয়ার মতো নয়। মনে হয় অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা এটা চলুক, আমরা কথা বলতে থাকি, বিভিন্ন জেলা নিয়ে আমরা আলোচনা করতে থাকি, কিন্তু আমাদের সীমিত সময়, আমাদেরকে বিদায় নিতে হবে। এক্সপ্রেস অনলাইনে এখনকার মতন আমি এবং আমাদের এক্সপ্রেস নিউজের যিনি এডিটর ইন চিফ রয়েছেন মদন সিং, আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু শেষ নয়। আমরা প্রত্যেকদিন নজর রাখবো আমাদের জেলায়, প্রত্যেকটা জেলায় কি কি ঘটনা ঘটছে, সেই সমস্ত গরমাগরম খবর জেলা থেকে তুলে আনবো আমরা এক্সপ্রেস নিউজ আপনাদের কাছে। এই এক্সপ্রেস অনলাইনের মাধ্যমে এটা হয়ে উঠবে আপনাদের কণ্ঠ, আপনাদের কণ্ঠ হয়ে উঠবে এক্সপ্রেস নিউজ। কারণ এই অনলাইনের মধ্যে আপনারা কথা বলতে পারবেন, আপনারা ফোন করবেন, সাংবাদিকরা কথা বলবে, সেখানকার মানুষজনেরা কথা বলবে, আমরা তুলে ধরবো সেই জেলার চিত্রটা। আজকে একটু একটা কথা বলে দিই যে আজকে যেহেতু অনেকদিন পরে আমরা এসেছি এবং টোটাল নতুন সেটআপ, নতুন সবকিছু নিয়ে করছি, কিছু টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, তার জন্য মার্জনা করবেন, কিন্তু আমরা চেষ্টা করব এক্সপ্রেস নিউজের যে ঐতিহ্য, যে ঘরানার যে তরিকাতে আমরা আজ পর্যন্ত অনলাইন করেছি, আগামী দিনেও আমরা আপনাদের ভালোবাসা সেটা পাবো এবং বিশ্বাস আমাদের আছে এবং আমরা সেইভাবেই করব। আপনাদের যদি মনে হয় যে এক্সপ্রেস অনলাইনের বিষয় কিছু হতে পারে আপনাদের মতে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান এখানে যে কোনো ভালো বিষয়ের উপরে, আপনারা আগে থেকে জানাবেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, যে কেউ এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারবেন। আপনারা একটু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের বিষয়গুলো নিয়ে, যদি সেটা পাবলিক ইন্টারেস্টের হয় তাহলে আমরা কিন্তু সেটাকে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, কেননা আগেই বলে দিয়েছি, দাদা যেটা বলছিলেন যে আপনাদের অনুষ্ঠান, এটা একদম ভেবে নেবেন এটা আপনাদের অনুষ্ঠান, কি বিষয় হতে পারে আপনারা সেই বিষয়ে কথা বলতে পারেন আমাদের সঙ্গে। সুতরাং যেটা বলছিলাম যে আজকে একেবারে আর সময় নেই, কথা বলতে ইচ্ছা করলেও আর কিচ্ছু করার নেই, সুতরাং এখানেই বিদায় নিতে হচ্ছে। আমি এবং দাদা মদন সিং এর পক্ষ থেকে আমরা আজকের মতো বিদায় নেব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের খবর, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। থ্যাংক ইউ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।